কী হতো বল? এক্স্যাক্টলি, পুরো কমপ্লিটলি তখন আয়নে ভেঙে যেত। এই জিনিসটা আমি তুই ডিটেলসে পড়েছিলাম সেই বন্ডিং পড়ার সময়, ডিটেলসে দেখেছিলাম ভাই। তার মানে কমপ্লিট আয়নে ভেঙে গেল। তার মানে এই ভার্সানটাকে এ দেখ HCl উইথ ওয়াটার, এই ভার্সানটাকে তোর এইভাবে লেখে কীভাবে, HCl ব্র্যাকেটে AQ, HCl উইথ ওয়াটার, এই ভার্সানটাকে আমরা কীভাবে লেখে HCl ব্র্যাকেটে AQ, HCl অ্যাকোয়াস, ঠিক আছে, অ্যাকোয়াস HCl, ক্লিয়ার? এইবারে ভালো করে একটু দেখ, তাহলে এখানে আমি কী পেলাম বলতে, আমি কমপ্লিট আয়ন পেলাম, কমপ্লিট আয়ন আমি এখানে পেয়েছি, খুব ভালো কথা। ইনিশিয়ালি মলিকুলটা ছিল কোভ্যালেন্ট, আমি পেয়ে গেলাম ওখান থেকে আয়ন, এটা আমি ওইদিকে এঁকেছি। আচ্ছা ধর এবার ধর আমার কাছে হচ্ছে NaCl, NaCl মানে কি ভাই, NaCl মানে কি, NaCl কাকে আগে দিয়ে তৈরি, Na প্লাস আর Cl মাইনাস। NaCl আমার কী টাইপের কম্পাউন্ড, আয়নিক না কোভ্যালেন্ট? NaCl হচ্ছে আমার অবশ্যই আয়নিক কম্পাউন্ড, যার মধ্যে এরা আগেই আয়ন ছিল ভাই, আগেই এরা আয়ন ছিল, আয়ন হওয়ার পরে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন একটা হয়েছিল, এরা তো প্রথম থেকেই আয়ন, এরা প্রথম থেকেই আয়ন, তাই না? তাহলে NaCl আমার পোলার কম্পাউন্ড না নন পোলার কম্পাউন্ড ছিল? এটা আবার NaCl পোলার হবে না নন পোলার হবে? বল ভাই, পোলার হবে না নন পোলার হবে? পোলার হবে ভাই, কারণ কি, পোলার মানে কি, যার মধ্যে যে বন্ডের দুদিকে আমার অপোজিট চার্জ থাকে তারাই হচ্ছে আমার পোলার, পোলার বন্ড। NaCl আমার পোলার বন্ড, পোলার মলিকিউল, ঠিক আছে। এইবারে দেখ আমি সিমিলার হতে এখানে যদি আমি NaCl এর মধ্যে ওয়াটার দিই তাহলে আমার কী হবে, ওয়াটার গিয়ে ভাই মাঝেজনকে ভেঙে দেবে, ভেঙে কিসে কনভার্ট করবে, কিসে কনভার্ট করবে, Na প্লাস আর Cl মাইনাসে কনভার্ট করবে, মানে আমি আয়নগুলোকে ফিরে পেলাম, তাই তো, আয়নগুলোকে ফিরে পেয়েছি, আয়নগুলোকে ফিরে পেয়েছি, এত তুই ক্লিয়ার বুঝেছিস? এই যে ভাই আয়নগুলোকে ফিরে পেলাম, এইটাকে কীভাবে লেখে, এটাকেও একইভাবে লেখে হচ্ছে কি বলতে NaCl অ্যাকোয়াস, এটাকেও একইভাবে লেখে হচ্ছে NaCl অ্যাকোয়াস, এত তুই ক্লিয়ার বুঝলি? হ্যাঁ বুঝলাম, NaCl অ্যাকোয়াস হয়ে গেছে, বোঝা গেছে, NaCl অ্যাকোয়াস, এটাকে লেখা হচ্ছে NaCl অ্যাকোয়াস। এইবারে দুটো যে ঘটনা ঘটেছে, দুটো ঘটনার মধ্যে ডিফারেন্সটা কোথায় বা সিমিলারিটি কোথায়? সিমিলারিটি হচ্ছে দুখানা কেসেই দেখ আমি আলটিমেটলি আয়নই পেয়েছি, এখানেও আয়নই পেয়েছি, ওখানেও আয়নই পেয়েছি, কিন্তু ওখানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল কি বলতো কোভ্যালেন্ট কম্পাউন্ড, আর এখানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড, দুটো কেসেই আমি আয়ন পেয়েছি। আরও একটা ডিফারেন্স কি, ওখানে দেখ আমার ইনিশিয়ালি চার্জটা কিন্তু কমপ্লিট চার্জ ছিল না, ইনিশিয়ালি ছিল হচ্ছে পার্শিয়াল চার্জ, এখানে আমার ইনিশিয়ালি কী ছিল বলতো কমপ্লিট চার্জই ছিল, তার মানে এখানে আগে যা চার্জ ছিল পরেও তাই চার্জই আছে, চার্জের কোনো চেঞ্জ হয়নি। ওখানে আমার আগে কম ছিল পরে বেশি হয়ে গেছে স্বাভাবিক ভাই, কারণ কমপ্লিট পার্টে চলে গেছে। তার মানে ভাই যারা বেসিক্যালি কী হলো বলতে, এখানে আমার আগে থেকে আয়ন তো ছিলই, আমাকে নতুন করে কোনো আয়ন বানাতে হয়নি, এখানে আমার আগে থেকেই আয়ন ছিল, আমি জাস্ট কী করেছি মাঝের ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ভেঙে দিয়েছি। ওখানে আমার কী হয়েছে বলতো, এখানে তো ভাই প্রথমে আমার একটা আয়ন ছিল না, প্রথমে তো আমার HCl ফর্ম হয়েছে, তারপরে তো আমার ওই ঝগড়াঝাটি করে ভাই টানাটানি হয়েছে ইলেকট্রন, বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমার আগে আয়ন ছিল, নতুন করে আয়ন বানাতে হয়নি, ওখানে আমার আগে আয়ন ছিল না, পরে কিন্তু আমার আয়ন বানাতে হয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, একটা বেসিক ডিফারেন্স বোঝা গেল। তাহলে এখানে আয়ন ক্রিয়েশন হয়েছে, এখানে কোনো আয়নের ক্রিয়েশনই হয়নি, এখানে জাস্ট সিম্পল কী হয়েছে বলতো, আমি দুটোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তাহলে ভাই যেখানে আগে থেকেই আয়ন ছিল, জাস্ট আমি মাঝখান থেকে দুজনকে ভেঙে দিলাম, সেটাকে বলা হচ্ছে আমার ডিসোসিয়েশন, ঠিক আছে, ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে কি ভাই, ডিসোসিয়েট করে যাওয়া, কোনো কিছু ফর্ম আমাকে নতুন করে করতে হয়নি, যা ছিল তাই আছে, জাস্ট আমি ভেঙে দিলাম ওটাকে, ডিসোসিয়েট করে দিয়েছি, বুঝতে পেরেছিস? তাহলে এটাকে বলা হচ্ছে ডিসোসিয়েশন। ডিসোসিয়েশনে কে পার্টিসিপেট করে বলতো, আয়নিক কম্পাউন্ড অবশ্যই, কারণ ডিসোসিয়েশন মানে আমি জাস্ট ভেঙে দিলাম, তাহলে ডিসোসিয়েশনে কে পার্টিসিপেট করবে, আয়নিক কম্পাউন্ড। এখানে আমার কী হয়েছে দেখ, আয়ন বানাতে হয়েছে, আয়ন বানাতে হয়েছে, এখানে দুটোর মধ্যে ডিফারেন্স আমার এটা, এখানে আয়ন বানাতে হয়েছে, এখানে আয়ন বানাতে গেলে মলিকুলটা কি ছিল বলতো কোভ্যালেন্ট, কোভ্যালেন্টে তো আমার আয়ন থাকে না, কোভ্যালেন্টে তো ভাই সবাই মিউচুয়াল শেয়ারিংয়ে খেলেছিলাম, তাহলে এখানে আমার আয়ন ফর্মেশন হয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে ওই জন্য আয়োনাইজেশন, আয়ন ফর্ম করে দেন ডিসোসিয়েশন, তার মানে হচ্ছে আমার আয়োনাইজেশন, বুঝলি? তাহলে আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন, আয়োনাইজেশন আমার কে পার্টিসিপেট করবে, স্বাভাবিকভাবেই এমন কেউ করবে যার মধ্যে পোলারিটি তো থাকতে হবে। আমি যদি এখানে H2 নিতাম কোনোদিনও ভাঙতো না, H2 নিলে তো ভাই এদের মাথায় প্লাস মাইনাসের প্রশ্নই আসছে না, Cl2 নিলে তো প্লাস মাইনাসের প্রশ্নই আসছে না, তার মানে আমাকে আয়োনাইজেশন করতে হলে কী করতে হবে বলতে, বেসিক্যালি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড নিতে হবে, আয়োনাইজেশনের জন্য আমার কাকে নিতে হবে, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, বুঝলি? ক্লিয়ার? তাহলে হচ্ছে বেসিক্যালি আমার আয়োনাইজেশন আর ডিসোসিয়েশনের পার্ট, ঠিক আছে। এইবারে তুই ভাব, এখানে আমি ধর নাম্বার অফ আয়ন কিন্তু আমার এখানে বাড়তে পারে না কোনোভাবেই, কিন্তু আমি এখানে নাম্বার অফ আয়ন বাড়াতে পারবো না ভাই, কারণ নাম্বার অফ আয়ন তো আগে থেকেই ফিক্সড, আমি জাস্ট ওদেরকে ফ্রি করে দিতে পারি, তাতে আমি নাম্বার অফ আয়ন বাড়াতে পারবো না, কারণ এখানে আমার অলরেডি ধর এটা আয়ন আগে থেকেই ক্রিয়েট হয়ে আছে। কিন্তু এখানে কিন্তু আমি নাম্বার অফ আয়ন বাড়াতে পারি, কীভাবে বাড়াতে পারি, সাপোজ আমার কাছে ধর 100 খানা HCl আছে, তার 100 খানা HCl আছে, তার আমি ওর মধ্যে কম অ্যামাউন্টে যদি ওয়াটার দিই, স্বাভাবিকভাবেই ধর H প্লাস আর Cl মাইনাস কমই পাবো, কিন্তু যদি বেশি অ্যামাউন্টের ওয়াটার দিই তখন আমি H প্লাস আর Cl মাইনাস বেশি পাবো, বুঝতে পারছিস?
তার মানে আমি কিন্তু আয়োনাইজেশনে ভাই নাম্বার অফ আয়ন বাড়াতে পারি, সেগুলো ক্লাস 11-12 পার্ট, ঠিক আছে। আর আয়োনাইজেশনে কিন্তু আমি নাম্বার অফ আয়ন ফিক্স থাকে, আমি শুধু আমাদের ডিস্টেন্স বাড়িয়ে দিতে পারবো, বোঝা গেল? কারণ নাম্বার অফ আয়ন তো আগে থেকেই ফিক্সড, এখানে তো আমি আয়ন ক্রিয়েট করছি, তাহলে আমি যত বেশি ভাঙবো তত আমার নাম্বার অফ আয়ন বাড়বে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার আয়োনাইজেশনের ডিসোসিয়েশনের পর। চলে এবার বই বার কর, বইয়ের মধ্যে 6.8.1 ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন। ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন দেখা আছে 6.5.1 5.1 সরি 8.1 না 6.5.1। দেখ ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন ডেফিনেশন মার্ক কর। দ্য প্রসেস ডিউ টু হুইচ অ্যান আয়নিক কম্পাউন্ড আন্ডারলাইন করবি dissociates into ions in the fused state or in aqueous solution is called electrolytic dissociation। হয়েছে? মার্ক করেছিস? তার ঠিক পাশেই দেখ জল জল করছে আছে আয়োনাইজেশনের ডেফিনেশন। কোথায়? বক্সের মধ্যে লেখা আছে না, দ্য প্রসেস বাই হুইচ পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর কনভার্টেড ইন্টু আয়ন্স ইন ওয়াটার সলিউশন। কেন ওয়াটার? তার কারণ ভাই ওয়াটারের এই প্রপার্টিটা সবচেয়ে বেশি, ডাইইলেকট্রিক প্রপার্টি ওয়াটারের সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। ইন ওয়াটার সলিউশন ইজ কল্ড আয়োনাইজেশন। তাহলে ডেফিনেশন মার্ক করলাম এখান থেকে, আয়োনাইজেশন আর ডিসোসিয়েশনের ডেফিনেশন। ওকে, তারপরে দেখ ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন অফ সোডিয়াম ক্লোরাইড। আবার বাঁদিকে চলে যাই, ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন অফ সোডিয়াম ক্লোরাইড। 1 নাম্বার মার্ক করতে হবে না, তুই চাইলে রিডিং দিবি, ওই ছবিটাই আঁকা আছে দেখ, Na+ আর Cl- এর মধ্যে আছে। তারপরে দেখ 2 নাম্বার ওই গল্পগুলোই বলেছে, দেখ মাঝখানে গিয়ে ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছিস তো? ওগুলো আমি আলাদা করে কিছু পড়তে বলবো, তুই তোর ইচ্ছা হলে রিডিং দিবি। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এত অবধি ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখ এবার ডান দিকে চলে যায় আয়োনাইজেশন যেখানে আছে, দেখতে পাচ্ছিস ফর এক্সাম্পল হাইড্রোজেন ক্লোরাইড। ওগুলো মার্ক করতে হবে না, ওগুলো তুই রিডিং পড়বি। দেখ ওই যে HCl এর মধ্যে দেখ H∆+ Cl∆- ছবিটা আছে, দেখতে পাচ্ছিস তো? তারপরে দেখ একটা ইকুয়েশন দিয়েছে H∆+ Cl∆-, ওর মধ্যে আমার কী গেল? ওয়াটার গেল, গিয়ে আমার H3+ আর Cl- ফর্ম করছে। তার মানেটা কি ভাই? তার মানেটা তো সোজা, দেখ HCl ধর আমার কাছে পেয়েছি, এবার ধর আমার মিডিয়ামের মধ্যে জল আছে, তো মিডিয়ামের মধ্যে যদি জল থাকে, মিডিয়ামের মধ্যে ওয়াটার আছে, ওয়াটার এর মধ্যে কাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে বলতো? কাকে করবে? আমার ধর মিডিয়ামের মধ্যে H+ও আছে, মিডিয়ামের মধ্যে Cl- আছে, মিডিয়ামের মধ্যে H2ও আছে, তো H2 কাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে বলতো এর মধ্যে? H+কে। এ তো আমি তুই পড়েছি ভাই কেমিক্যাল বন্ডিংয়ে, হাইড্রোনিয়াম আয়নের ফর্মেশন, তাই না? তার মানে দেখ আমি যদি H+, Cl- আর H2 একসাথে লিখি, তার মানে আমার মিডিয়ামের মধ্যে কে থাকবে? H2O আর H+ কম্বাইন করে আমার বানিয়ে ফেলবে H3+, আর Cl- অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। দেখো ওটাই লেখা আছে, তো যাই হোক, আমি জাস্ট লাস্ট লাইনটা মার্ক করে রাখলাম। দেখ ওর মধ্যে লাস্ট লাইন লেখা আছে, দাস H+ আয়ন্স কম্বাইন উইথ ওয়াটার টু ফর্ম হাইড্রোনিয়াম আয়ন্স। H+ আয়ন কম্বাইন উইথ ওয়াটার টু ফর্ম হাইড্রোনিয়াম আয়ন্স, বুঝেছিস? তারপরে দেখ আছে হচ্ছে ভাই কম্প্যারিজন অফ আয়োনাইজেশন অ্যান্ড ডিসোসিয়েশন। আচ্ছা, কম্প্যারিজনের মধ্যে কী পড়বো? ফার্স্ট এটা তো বেসিক্যালি ডেফিনেশন, তো ডেফিনেশন দিয়ে একটা ফার্স্ট পয়েন্ট হয়ে গেল, আর সেকেন্ডটা হচ্ছে দেখ দেওয়া আছে কোন টাইপের কম্পাউন্ড কী দেখায়। সেকেন্ডটা দেখ দেওয়া আছে বেসিক্যালি কোন টাইপের কম্পাউন্ড কী দেখায়। আমি আমার পরীক্ষাতে কোনো দিনও ডেফিনেশন এরকম ডিফারেন্স লিখতে দেবো না, এই ডিফারেন্স লিখতে দেবো না, তো স্কুলে সাধারণত দেয় না। আয়োনাইজেশনের মধ্যে দেখ লেখা আছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেকেন্ড পয়েন্টটা মার্ক করে রাখতে পারিস। আয়োনাইজেশনের মধ্যে সেকেন্ড পয়েন্টটা ডিফারেন্সের মধ্যে, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস শোজ আয়োনাইজেশন, এক্সাম্পল দেওয়া আছে ভাই, দেখতে পাচ্ছিস। আর ওদিকে দেখ দেওয়া আছে হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড মানে আয়নিক কম্পাউন্ড, শো ডিসোসিয়েশন, এক্সাম্পল দেখ আয়নিক কম্পাউন্ড দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড, লেড ব্রোমাইড আয়নিক কম্পাউন্ড। এত অবধি ক্লিয়ার? বুঝেছিস? আচ্ছা, এইবারে চ্যাপ্টারের শুরুতে চলে যায়, একটা জিনিস মার্ক করা হয়নি, চ্যাপ্টারের শুরুতে চলে যায় টেবিল 6.1। টেবিল 6.1 এর মধ্যে ডিফারেন্সেস বিটুইন মেটালিক কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, তাই তো? আচ্ছা, 3 নাম্বার পয়েন্টে যা, ফার্স্টে 3 নাম্বার পয়েন্ট দেখ লেখা আছে মেটালস বোথ ইন সলিড অ্যান্ড লিকুইড স্টেট
আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তুই সলিড আর লিকুইডটাকে মার্ক করবি। অবভিয়াসলি ভাই মেটাল তো আমার সলিড স্টেটেও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে স্বাভাবিকভাবেই, ঠিক আছে, তাহলে ওটা মার্ক করলাম, মেটাল ইন সলিড অ্যান্ড লিকুইড। আর 3 নম্বরে দেখ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের মধ্যে লেখা আছে ইলেকট্রোলাইটস আর গুড কন্ডাক্টার্স অনলি ইন অ্যাকোয়াস সলিউশন অর ইন মল্টেন স্টেট। মার্ক করেছিস দুটো? চল মার্ক করলাম। 4 নাম্বার পয়েন্ট আবার করে দেখবো। 4 নাম্বার পয়েন্ট দেখ, নো চেঞ্জ অফ ফর্ম অর ইন কম্পোজিশন অকার্স ডিউরিং কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। মেটালের ক্ষেত্রে কী হয় ভাই, মেটাল ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করলে সোডিয়াম মেটাল কিন্তু গোল্ডে কনভার্ট হয়ে যায় না, তাই না? তুই ধর কপার ওয়্যারের মধ্যে ইলেকট্রিসিটি পাস করছিস, কপার ওয়্যারই থাকবে, কিছুই চেঞ্জ হবে না ওটা। তাহলে 4 নাম্বার পয়েন্টটা আমি মার্ক করছি। কিন্তু যদি আমি ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে দিয়ে পাস করি তাহলে আমার কিন্তু সলিউশন চেঞ্জ হয়ে যায়। সলিউশন চেঞ্জ আমি পরের ক্লাসে ওটাই পড়বো। তাহলে 4 নাম্বার পয়েন্ট চলে যায়, নিউ প্রোডাক্টস আর ফর্মড অ্যাট দ্য ইলেকট্রোডস, দিস ইনভলভস কেমিক্যাল চেঞ্জেস। ইলেকট্রোড কি পরের ক্লাসে জানবো, এখন জাস্ট আন্ডারলাইন করে রাখ, পরের ক্লাসে পুরো জিনিসটাই বুঝে যাবো। কেমিক্যাল চেঞ্জেস হবে, রিয়াকশানও হবে মিডিয়ামের মধ্যে, এটাই তো তুই করেছিলাম। ইলেকট্রিসিটি পাস করবো, কেমিক্যাল এনার্জি জেনারেট হবে, কেমিক্যাল এনার্জি জেনারেট হবে মানে কি, কেমিক্যাল রিয়াকশান হবে, রিয়াকশান থেকেই তো আমি এনার্জিটা পাবো। তার মানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টার্স আমি কী পাই, বেসিক্যালি নতুন প্রোডাক্ট পেতে পারি, ঠিক আছে। 5 নাম্বার পয়েন্টটা 2020 সালের এক্সামে এসেছিলো। 5 নাম্বার পয়েন্ট কী আছে দেখ, লেখা আছে বাঁ দিকে 5 নাম্বার পয়েন্ট দেখ লেখা আছে, কারেন্ট ক্যারিং পার্টিকেলস আর ইলেকট্রনস। মেটালের মধ্যে কার থ্রুতে আমার কারেন্ট ক্যারি হয়, বেসিক্যালি ইলেকট্রনের থ্রুতে। তোর ফিজিক্সে আছে এই পার্টটা, ফিজিক্সের মধ্যে ইলেকট্রিসিটি আছে, হ্যাঁ আছে তো ইলেকট্রিসিটি, ওর মধ্যে পড়েছিস? সেমিকন্ডাক্টর আছে ওর মধ্যে, আছে না? সেমিকন্ডাক্টরের মধ্যে বা ইলেকট্রন আর হোল পড়েছিস? আচ্ছা যাই হোক চল, ওর মধ্যে ফিজিক্সে আছে। তো মেটালের 5 নম্বর পয়েন্টটা মার্ক করে রাখ, কারেন্ট ক্যারিং পার্টিকেলস আর ইলেকট্রনস। 5 নম্বর পয়েন্টটা মার্ক করছি, কারেন্ট ক্যারিং পার্টিকেলস আর ইলেকট্রনস। আর ওটাতে কী হবে বেসিক্যালি দেখ লেখা আছে, কারেন্ট ক্যারিং পার্টিকেলস আর আয়ন্স। কারেন্ট ক্যারিং পার্টিকেলস আর আয়ন্স হয়েছে? আচ্ছা, তারপরে এবার তুই মার্ক করে রাখতে পারিস, পরের দিন এখান থেকে পড়বো। পরের দিন আমাদের স্টার্ট হবে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইটিক সেল থেকে। তার মানে পেজ নাম্বার দেখ ফিগার 6.1 এখন মার্ক করে রাখছি, এখান থেকে পড়বো না, মানে পরের দিন পড়বো, এটা পড়ে আসতে হবে না। ফিগার 6.1 বার কর খুঁজে, কোথায় আছে ফিগার 6.1? দেখা যাচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ওর মধ্যে তোকে সব কিছু পড়তে হবে না, জাস্ট বেসিক্যালি ওর মধ্যে কোথাটা লেখা আছে ডিসি সোর্স, ওই প্যারার মধ্যে কোথাটা দেখ ডিসি সোর্স লেখা থাকবে, ওটাকে একটু মার্ক কর, ডিসি সোর্স। কেন ডিসি কেন এসি নয় সেটা পরের দিন হবে। ফিজিক্সে পড়েছিস ডিসি এসি, এসি আর ডিসি। আচ্ছা 5 নাম্বার পয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল সেলের ডেফিনেশন দেখ লেখা আছে, এটা বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সেলের ডেফিনেশন ভুল দিয়েছে, ওটা ইলেকট্রোকেমিক্যাল, ওটা হ্যাঁ দেখ ইলেকট্রোকেমিক্যাল সেল, এক্স্যাক্টলি ওটা ইলেকট্রোকেমিক্যাল সেল না, ওটা ভোল্টাইক সেলের। যাই হোক তোকে 5 নাম্বার পড়তে হবে না, 5 নাম্বার কেটে দে, 5 নাম্বার তোকে পড়তে হবে না, 5 তোকে পড়তে হবে না, ওটা তোর এখনকার পার্ট নয়। পড়তে হবে যে 6 নাম্বার ইলেকট্রোডের ডেফিনেশন পরের দিন দেখবো, আজকের ক্লাসে দেখছি না, ইলেকট্রোডের ডেফিনেশন পরের দিন হবে। তাহলে পরের দিন যখন পরীক্ষা নেব আমি ইলেকট্রোড থেকে কোনো কোশ্চেন করবো না, ফিগার 6.1 থেকেও কোনো কোশ্চেন করবো না। ইলেকট্রোডের পরে দেখা যাচ্ছে অ্যানোড ক্যাথোড, শুনেছিলি এগুলো কখনো? ক্লাস 9-এ অ্যানোড ক্যাথোড শুনেছিস তো? এনিওয়ে চল ইলেকট্রোডের ডেফিনেশন পড়তে হবে আবার ক্লাস 10-এ। অ্যানোডের ডেফিনেশন তার ঠিক পরেই আছে, মার্ক কর। ক্যাথোডের ডেফিনেশন তার ঠিক পরেই আছে, আবার মার্ক করবি, কিন্তু পরের দিনের পরীক্ষাতে এখান থেকে দেবো না। টেবিল 6.3 ডিফারেন্স বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড, টেবিল 6.3 ডিফারেন্স বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড মার্ক করে রাখছিস, কিন্তু এখান থেকে আমি দিচ্ছি না কোশ্চেন পরের দিন। টেবিল 6.4 ডিফারেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, এগুলো তো ছোটোবেলার কোশ্চেন, ক্লাস 9-এর কোশ্চেন, ক্যাটায়ন অ্যানায়নের ডিফারেন্স। এ ভাই এই কোশ্চেন আমি দেবো না, এই কোশ্চেন আসেও না, তো কোনো স্কুল আসে না, ক্যাটায়ন অ্যানায়নের ডিফারেন্স। ঠিক আছে চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের বুধবার। পরীক্ষার সিলেবাস হচ্ছে পরের বুধবার, অবভিয়াসলি ইলেকট্রোলাইসিস যতটা বললাম সেটুকু থাকবে, আর দেখছি পরের দিন হয়তো সল্টও পড়তে পারি, বা পরের দিন হয়তো আমি ইলেকট্রোলাইসিস শেষও করতে পারি, ঠিক আছে দেখা যাক সেটা। আর সিলেবাস হবে কি পরীক্ষার আমি বলে দেবো, ওকে।